আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদে পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি ইসাদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। অর্থ পাচার ও ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার 11 বছরের কারাদণ্ড, কোনো সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রথম রায়। রোহিঙ্গা সংকট সমাধানে বিকল্প পন্থা খুঁজে বের করার পরামর্শ, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের অবস্থান দুর্বল থাকায় এখনই সময় মন্তব্য। 5 দিনের সফরে লন্ডন থেকে প্যারিসে প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বৈঠক ও একাধিক সমঝোতা চুক্তি সইয়ের কর্মসূচি। উৎপাদন থেকে খাওয়া পর্যন্ত ভালো অভ্যাস পালনে নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ খাদ্য আইন নিয়ে মত বিনিময়। এবং উষ্ণায়ন না ঠেকালে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার আশঙ্কা, জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ঘোষণা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে নভেম্বর থেকে ভারতে বাংলাদেশিদের জন্য আবারও টুরিস্ট ভিসা চালু হওয়ার কথা। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। জালিয়াতি করে ব্যাংক ঋণের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে 45 লাখ টাকা অর্থদণ্ড ও ব্যাংক হিসেবে থাকা 78 লাখ টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্টটি দেখুন। ঋণ জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে চার্জশিটে আসামির তালিকায় আসেন ব্যাংকের ঋণ শাখার চেয়ারম্যান বাবুল চিস্তি। 6 আসামিকে জামিন দেয়া হলেও কারাবন্দী ছিলেন বাবুল চিস্তি। প্রধান বিচারপতি সিনহা সহ 4 জনকে পলাতক দেখানো হয় চার্জশিটে। বাবুল চিস্তিকে মঙ্গলবার সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুরে রায় ঘোষণা করেন বিশেষ জজ আদালত। নিরঞ্জন এবং শাহজাহান দুজনকে খালাস দিয়েছেন। চিফ জাস্টিস সিনহাকে পেনাল করে 409 এবং অ্যাবিট হিসেবে 109তে সম্পৃক্ত করে দিয়েছেন 4 বছর। আর মানি লন্ডারিং আইনে দেওয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড। ফর্মার চিফ জাস্টিস পলাতক অবস্থায় আছেন, উনি অদ্যাবধি উনি অ্যাবসকন্ড অবস্থায় আছেন। সুতরাং ওনাকে নিয়ে কিছু বলার সুযোগ আমাদের আপাতত নেই। কিন্তু অন্যান্য যারা মামলা কন্টেস্ট করেছে তারা যথেষ্ট পরিমাণে এভিডেন্স দিয়েছে এবং আমরা এভিডেন্স দিয়েছি। মাহবুল হক চিশতি, তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উনি ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান তৎকালীন। মামলা স্যাংশন করা হয়েছে ক্রেডিট থেকে, অডিটের সঙ্গে ক্রেডিটের কোনো সম্পর্কই ছিল না। অর্থদণ্ড ছাড়াও সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। বিচারপতি এস.কে. সিনহার 45 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার 78 লক্ষ টাকা ব্যাংকে ফ্রিজ করা ছিল, সেই টাকাগুলোকে রাষ্ট্রের খাতে বাজেয়াপ্ত করা হয়েছে। এই যে অবৈধ কার্যক্রম, আদালত বলেছেন যে এটা একজন সাবেক বিচারপতির কাছ থেকে এই ধরনের আশা করা যায় না। এরা এটা কার্যকরী করতে হবে এবং এই জন্য যে বিদেশে পালিয়ে থাকলে যে সমস্ত প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করে তাকে দেশে ফিরিয়ে আনার অবশ্যই দরকার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো একজন সাবেক প্রধান বিচারপতিকে কারাদণ্ডাদেশ দিল আদালত। ওই সাবেক প্রধান বিচারপতি পলাতক থাকায় যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকেই তার রায় কার্যকর হবে। ঢাকার বিশেষ জজ আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার মামলার রায়ের প্রতিক্রিয়া আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেউ সাংবিধানিক পদে থাকলে তাকে তার পদের মর্যাদা বুঝে কাজ করা উচিত। এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে আইন অঙ্গনের জন্য এটি সুখকর নয় যে একজন প্রধান বিচারপতির সাজা হয়েছে। প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং যেই কোনো সাংবিধানিক পদ
বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সবসময় মেনটেন করা উচিত। আর যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরো সতর্ক থাকা উচিত। আনিসুল হক আইনমন্ত্রী কথা বলছিলেন। রাজধানী চকবাজারে এসকে টাওয়ারে প্লাস্টিক গুদামে আগুন প্রায় 1.5 ঘন্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রিয় দর্শক, সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? সোহাগ, এখন সেখানে আগুনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পেরেছেন, সেটা একটু বলবেন আমাদেরকে? নাম্বারটা বলো তো, নাম্বারটা বল, তোমার মোবাইলের নাম্বারটা। সোহাগ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি স্টুডিও থেকে সাইদুর রহমান বলছি। আপনি চকবাজারে যে আগুনের বিষয়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পেরেছেন কি, যদি আমাদেরকে জানান একটু? প্রিয় দর্শক, আমরা দুঃখিত, আমরা সহকর্মী সোহাগের সাথে সংযোগটি স্থাপন করতে পারিনি। পরে করতে পারলে আবার নিশ্চয়ই তার কাছে যেতে পারবো। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বিপজ্জনক অবস্থানে আছে মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা সমস্যাটি সমাধানে বিকল্প খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেছেন তারা। বাকিটা জানাচ্ছেন রোকসানা আমিন। বছরের পর বছর বাংলাদেশের জন্য বিস্ফোরা হয়ে আছে রোহিঙ্গা শরণার্থী সংকট। মিয়ানমার সেনাবাহিনীর চালানো গণহত্যার পর বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে 11 লাখ আরাকানি মুসলিম রোহিঙ্গা। বাংলাদেশের স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BISS ও বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ BCBS এর ওয়েবিনারে আলোচনায় আসে রোহিঙ্গা সমস্যার নানা দিক। রোহিঙ্গারা 19টি দেশে ছড়িয়ে আছে উল্লেখ করে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে কথা বলেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের আগ্রহের জায়গা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যুতে ভবিষ্যতে কি হবে জানি না, তবে আমরা এক অর্থে ডেঞ্জার জোনে আছি। রোহিঙ্গারা অস্থির হয়ে উঠছে, তারাই একসময় সিদ্ধান্ত নেবে কি করতে হবে। এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক। এই সংকট সমাধানে আমাদের অবশ্যই বিকল্প কিছু ভাবতে হবে। আমি মনে করি মিয়ানমারের সাথে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দিক দিয়ে কঠিন সময় পার করছে। বাংলাদেশের এখনই এই সংকট সমাধানে মুখ খুলতে হবে। শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে আমাদের ভবিষ্যৎ ছেড়ে দেয়া যাবে না। পার্শ্ব দেশ হিসেবে মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক রেখেই এই সংকট সমাধান করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনী দুর্বল অবস্থায় আছে। ফলে বাংলাদেশের জন্য এখনই সময় উদ্যোগী হওয়ার। দয়া করে মিয়ানমারের গণহত্যা ও মানবাধিকারের প্রশ্নে বিশ্বের সুশীল সমাজকে যুক্ত করুন। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নিয়ে আসুন। তারাই মিয়ানমার সরকারকে চাপ দেবে কি করতে হবে কি হবে না। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনী বর্তমানে মানসিকভাবে দুর্বল অবস্থানে আছে। বাংলাদেশের জন্য এখনই সময় তাদের উপর চাপ প্রয়োগ করার। সংকট সমাধানে জাপান ও ভারতের সহযোগিতা নেয়ারও পরামর্শ উঠে এসেছে আলোচনায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন জেলায় দূরপাল্লা অভ্যন্তরীণ রুটে ভাড়ার তালিকা চূড়ান্ত না হওয়ায় পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে ইচ্ছে মতো ভাড়া আদায় করার অভিযোগ করছেন যাত্রীরা। যশোর থেকে খুলনা পর্যন্ত 80 টাকা ভাড়া থাকলেও বর্তমানে 110 টাকা নেওয়া হচ্ছে। ঢাকার ভাড়া 70 টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে 550 টাকা। পরিবহন শ্রমিকরা বলেছেন, বাস মালিকদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় গড়ে 20 থেকে 30 ভাগ ভাড়া বেশি নিচ্ছেন তারা। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রতিনিয়তই যাত্রী ও পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা চলছে। যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ার পর সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সহনীয় মাত্রায় ভাড়া বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিবহন মালিকদেরই স্বার্থ রক্ষা করা হচ্ছে। আমরা
50 করে ভাড়া দিতাম, এখন আমাদের সেখানে 20 টাকা করে বেশি নেছে, যেতে এবার 70 করে দিতে হচ্ছে। তা আমাদের স্টুডেন্টের জন্য তো একটু সমস্যাই। এখন খুবই কষ্ট হচ্ছে, কারণ কোম্পানি তো আমাদের ভাড়া বাড়াবে না, মানে বেতন বাড়াবে না। তারা তাদের আগের বেতনে দিচ্ছে, কিন্তু মাঝখানে এখন বর্তমানে আমাদের ভাড়ার টাকাটা বেশি যাচ্ছে। স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, অনেক কথা কাটাকাটি আছে, ভাড়া নিয়ে বাকবিতণ্ড হচ্ছে, এভাবে আমাদের করতে আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মঙ্গলবার থেকে ঢাকা মহানগর বিভিন্ন স্থানে বিআরটি এর মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বাংলাদেশের নতুন এবং বিদায়ী কান্ট্রি ডিরেক্টর ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগ এসেছে। আমি মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওবায়দুল কাদের সেতুমন্ত্রী কথা বলছিলেন। 5 দিনের সফরে ব্রিটেনের লন্ডন থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের জলবায়ু সম্মেলন এবং ব্রিটেনে ইনভেস্টমেন্ট সামিট সহ অন্যান্য কার্যক্রম শেষে ফ্রান্স সফরে যান প্রধানমন্ত্রী। প্যারিসে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার মোহাম্মদ তালহা এবং স্থানীয় প্রশাসন প্রধান ও হেড অফ স্টেট সেরিমনি। মঙ্গলবারই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সে সময় একাধিক সমঝোতা চুক্তি সইয়ের পাশাপাশি যৌথ সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা। ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। উৎপাদন পর্যায় থেকে ভোক্তার প্লেট, পুরো প্রক্রিয়ায় স্বীকৃত ভালো অভ্যাসগুলো পালনের মাধ্যমেই কেবল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। নিরাপদ খাদ্য নিয়ে রাজধানীতে আলোচনায় নির্ধারক এবং বিশিষ্ট জনেরা এমন মন্তব্য করে বলেছেন, কৃষক, বাজারজাতকারী, পাচক, সরবরাহকারী, বিক্রেতা ও আইন প্রয়োগকারী সংস্থা সবার মধ্যে সমন্বয় করতে হবে। আরও দেখুন রিজভি নওয়াজের রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, বাংলাদেশে প্রতি 10 জনে একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হন। মারা যান বছরে প্রায় 4,20,000 মানুষ। খাদ্য নিরাপদ না হলে ডায়রিয়া থেকে ক্যান্সারের মতো নানা ধরনের 200 রোগের ঝুঁকি তৈরি হয়। দ্য সেফ ফুড ইম্পারেটিভ নামের রিপোর্টে বিশ্বব্যাংক দেখিয়েছে, অনিরাপদ খাদ্যের কারণে বাংলাদেশে বছরে প্রায় 13,000 কোটি টাকা সমান উৎপাদনশীলতা হারাচ্ছে। এই প্রেক্ষাপটে 2013 সালের নিরাপদ খাদ্য আইন ও বিধি সম্পর্কে মানুষকে সচেতন করতে গণমাধ্যমের সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মত বিনিময়। এই সচেতনতা তৈরি করার জন্য গণমাধ্যমের সহযোগিতা, গণমাধ্যমকে অসহযোগিতা করার কোনো কারণ নেই। সহযোগিতা তো করবই, তবে তার জন্য কিছু সুনির্দিষ্ট জিনিসপত্র কিন্তু করতে হবে। এখান থেকে উৎপাদিত হয়ে খাদ্যটি আপনার টেবিলে আসছে, সেই জায়গাটি নিরাপত্তা নিয়ে কথা বলাটা অনেক বেশি দরকার। যদি আমি ফসলের কথা বলি, শাক সবজি, ফল মূল, ধান, চাল, কৃষক ফসলকে রক্ষা করার জন্য নানান ধরনের কীটনাশক ব্যবহার করে। এটা দোষের কিছু নয়, কিন্তু কীটনাশকটা ব্যবহার করে না জেনে মাত্রাতিরিক্ত, স্বাভাবিক কারণে সেই খাদ্যটা তখন আর নিরাপদ থাকে না। মিডিয়া ক্যাম্পেইনে বিনিয়োগ করা দরকার তাদের। আলোচনায় আইন প্রয়োগ নিয়ে নৈরাজ্যের কথা তুলে ধরেন অংশীজনেরা। 12টা অথরিটি আমাদেরকে মনিটরিং করে না, শুধু জুলুম করে, নির্যাতন করে। নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার, আপনার ভেজাল বিরোধী অভিযানের নামে র্যাবের কখনো যাচ্ছে বিএসটিআই, কোনো সমন্বয় নাই। আইন সম্পর্কে মানুষকে ভালো মতো না জানিয়ে তার প্রয়োগ করা সমীচীন নয় মনে করেন নীতি নির্ধারকরা। আমাদের এই বিধিবিধানগুলোর মধ্যে কি আছে, এইটা বাস্তবে প্রয়োগ করতে গেলে কার ঘাড়ে কি ধরনের খড়গ নেমে আসতে পারে, সেটি যদি আমি আগে না জানাই তাহলে সেটি কিন্তু ফেয়ার হয় না। একটা রাষ্ট্রের পক্ষে সেটি অনৈতিক। আমরা যদি কেউ খাবারের ব্যবসায়ী হয়ে থাকি, আমার দ্রব্যটা আমি ভেজাল দিয়ে বিক্রি করছি, সেই পয়সা দিয়ে কিন্তু আমি আরও 5টা ভেজাল জিনিস কিনে নিয়ে এসে খাচ্ছি। সেইখানে কি আমরা কোনো সময় নিজেরা নজর দিচ্ছি? আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল রউফ মামুন। রিজভি নওয়াজ,
চ্যানেল আই, ঢাকা। উষ্ণায়ন ঠেকানো না গেলে 2100 সাল নাগাদ বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠে উষ্ণতা বাড়বে 90 সেন্টিমিটার। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলনে এমন আশঙ্কার কথাই তুলে ধরেছে বাংলাদেশ। এমন বিপর্যয় এড়াতে কার্বন নিঃসরণ কমাতে 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, গ্লাসগো থেকে জানাচ্ছেন সহকর্মী শমিক আহমেদ। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও এর প্রভাবে বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিষয়ে গবেষণা ফলাফল উপস্থাপন করেছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস CEGIS। আমাদের যে ওয়াটার লেভেল ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সেখানে আমরা দেখেছি যে আমাদের সি লেভেল রাইজ প্রতি বছর 3 থেকে 6 মিলিমিটার বাড়ে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা দেখেছি এবং সেখানেও একই জিনিসটা এসছে যে এখানে প্রায় 4 থেকে 6 মিলিমিটারের মতন প্রতি বছর আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং এই হারে যদি আমাদের বাড়ে আমরা 2100 সাল নাগাদ আমাদের প্রায় 0.9 মিটার বা যদি আমরা বলি যে সেন্টিমিটারে প্রায় 90 সেন্টিমিটারের মতন বেড়ে যেতে পারে। বৈশ্বিক তাপমাত্রা কমাতে নবায়নযোগ্য জ্বালানি সহজলভ্য করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এই জিডিপি গ্রোথকে ধরে রাখতে হবে। আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে হাজার হাজার, আমাদের লোকজনকে চাকরির সুযোগ সুবিধা বাড়াতে হবে। সো আলটিমেটলি সেই জায়গাতে চিন্তা করতে গেলে আমাদের পাওয়ার দরকার, না এনার্জি দরকার, মোর রেজিলিয়েন্ট এনার্জি দরকার, মোর ক্লিন এনার্জি দরকার। এই কারণে আমরা কি বলছি, আমরা বলছি যে 2041 সালের মধ্যে 40% আমাদের পাওয়ার হবে আমরা রিনিউয়েবল এনার্জির থেকে। আমরা সেভাবে চিন্তা ভাবনা করছি, প্ল্যান করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা ফান্ড করেছেন। নানা ফোরামের আলোচনায় উষ্ণায়ন ঠেকাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠনগুলো। বিশ্বের বিভিন্ন সরকার আমাদের বাংলাদেশের এই পরিবেশের জন্য, বাংলাদেশের জনমানুষের জীবনযাপন রক্ষা করার জন্য এই সম্মেলনে আমাদের যে বক্তব্যগুলো তুলে ধরা হবে এবং সেগুলো আমাদের শুধুমাত্র আমার বাংলাদেশের দেশবাসী না, সমগ্র বিশ্বেও এটাকে আজকে একটা প্রধান বিষয় হিসাবে বাংলাদেশের বিষয়ে উল্লেখ করা হবে বলে আমি আশা করি। এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেভাবে বাড়ছে এখন, এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল 2100 সালের ভেতরে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে আমরা ভালনারেবল কান্ট্রি হিসাবে আমাদের যেমন জোরালো এই ভূমিকা থাকা দরকার এ ব্যাপারে, যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা না বাড়ে। তাপমাত্রা এখন 1.5 থেকে বেড়ে যাচ্ছে, আর যদি 3 ডিগ্রি হয় তাহলে উচ্চতা বেড়ে যাবে। তাতে গিয়ে কিন্তু আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। এটা নিয়ে আমরা সোচ্চার যেমন আছি বাংলাদেশের থেকে, এবং ভালনারেবল অন্য কান্ট্রিগুলোও এটা নিয়ে কথা বলছে। এই উষ্ণতার কারণে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, একটা বিশাল বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে। গ্লাসগো জলবায়ু সম্মেলনে প্রতিদিনই বিভিন্ন দেশ ও সংস্থা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করছে, যাতে বিশ্বনেতারা একটি টেকসই পৃথিবী গড়তে কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে বাংলাদেশের প্রণীত ক্লাইমেট চেঞ্জ এবং স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান বিশ্বকে পথ দেখাচ্ছে বলেও জানান তিনি। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান COP26 সম্মেলনের সাইড ইভেন্ট হিসেবে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এখানে যে সমস্ত ডেভেলপমেন্ট পার্টনাররা ছিল তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, এটি একটি অত্যন্ত ভালো প্রজেক্ট। যদি আমরা সমস্ত ডিজেল পাম্পগুলোকে সোলার ইরিগেশন পাম্প দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এটি আমাদের দেশকে যেমন উপকৃত করবে, একইভাবে এটি ধরিত্রীকেও উপকৃত করবে, কারণ ধরিত্রীর কার্বন এমিশন কমবে। ডক্টর হাসান মাহমুদ তথ্যমন্ত্রী কথা বলছিলেন। প্রবাসে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে যুক্তরাজ্যে ম্যানচেস্টারে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের উন্নয়ন তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে দেখুন সহকর্মী পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির আয়োজনে ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল 10টায় শুরু হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ প্রতিপাদ্যে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রোবায়াতুল ইসলাম। We're financing those young innovative youths who have good ideas with good financial proposal, and few of them already brought success, and these are the success stories of our startups. বক্তৃতায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। The growth that has taken place in Bangladesh has really been inclusive growth. It has what Prime Minister has always wanted is that the growth that takes place must benefit every single citizen of Bangladesh. As you know, there is no restriction to repatriate your dividend, capital gain. It's easy. Initially, first year you might face little hiccups, but I guess, it's for any country. অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অন্যরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রু বারহাম। ম্যানচেস্টার ইনভেস্টমেন্ট সামিটে যুক্তরাজ্যের স্থানীয় ব্যবসায়ী সহ অনেক প্রবাসী অংশ নেন। বিদেশিদের কাছে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। পরাগ আজিম, চ্যানেল আই, ম্যানচেস্টার, যুক্তরাজ্য। এবার এই চার্টার্ড লাইফ আই স্পোর্টস। প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট জানাতে চার্টার্ড লাইফ আই স্পোর্টসে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। সাইদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত চার্টার্ড লাইফ আই স্পোর্টসে। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল লড়াই, অর্থাৎ সেমিফাইনাল। আজকের আয়োজনের শুরুতেই থাকছে সেই খবর। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিতে চাইবে ইংল্যান্ড, আর কিউদের লক্ষ্য থাকবে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠা। সেই সাথে ইংল্যান্ডকে হারিয়ে 2019 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও কিউইদের সামনে। সাদি মাহমুদের রিপোর্ট। They're going to push. Are we in for a super over? They've got to go quick. They've got to go quick. Out. I'm sure he's out. We're going to a super over. 2019 লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের অবিস্মরণীয় ফাইনালের পরের পর্বটি কি দেখবে ক্রিকেট দুনিয়া? লন্ডন ঘুরে এবার আবুধাবি। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আবারও থ্রি লায়ন্স ব্ল্যাক ক্যাপস লড়াই। সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডের বিশ্ব শিরোপা জিতেছিল মর্গ্যান ও তার দল। টি-20 বিশ্বকাপের সেমিতে এবার কেন উইলিয়ামসনের দলের সামনে 2019-এর হারের প্রতিশোধের হাতছানি। ওয়ানডে কিংবা টি-20 কোনো বিশ্বকাপের ইতিহাসই নিউজিল্যান্ডের জন্য সুখকর নয়। ওয়ানডে বিশ্বকাপে 8 বার সেমিফাইনাল খেলে কিউইরা মাত্র 2 বার ফাইনালে পৌঁছেছে। টি-20 বিশ্বকাপে 2 বার সেমির টিকিট পেয়ে দুবারই হেরে বিদায় নিয়েছে কিউইরা। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়, 2019-এর ওয়ানডে ফাইনাল এবং 2021-এর টি-20 বিশ্বকাপের সেমিতে উঠে উইলিয়ামসন ও তার সঙ্গীরা প্রমাণ করেছে যে কোনো ফরম্যাটেই তারা ধারাবাহিক ভালো পারফরম্যান্সের যোগ্য। তবে দুই দলের টি-20 লড়াইয়ের পরিসংখ্যানে বেশ এগিয়ে ইংল্যান্ড। এখন পর্যন্ত 21 বারের মোকাবেলায় 13 বার জিতেছে ইংলিশরা, 7টিতে জয় ব্ল্যাক ক্যাপসের। টি-20 বিশ্বকাপেও ইংলিশদের আধিপত্য, 5 ম্যাচের 3টিতে জয় তাদের। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ইংল্যান্ড, 4-এ অবস্থান নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড অবশ্য কিউইদের পারফরমেন্সে বেশ আশাবাদী। 2019 বিশ্বকাপের সেই অলৌকিক হার এই ম্যাচে প্রভাব ফেলবে না বলেই মনে করেন কিউই কোচ। দর্শক সমর্থক অবশ্য এত পরিসংখ্যানের কথা না ভেবে জমজমাট একটি ম্যাচের প্রত্যাশাই করছেন। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।
বাংলাদেশের সাকিব আল হাসান ও নামিবিয়ার ডেভিড ওয়াইচকে পেছনে ফেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির অক্টোবরের প্লেয়ার অব দ্য মান্থ জিতে নিয়েছেন পাকিস্তানের হার্ড হিটার আসিফ আলী। চলমান টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ 12 বলে 24 রানের দরকার ছিল পাকিস্তানের। 19তম ওভারে পরপর 4টি 6 মেরে 1 ওভার আগেই দলের জয় নিশ্চিত করেন আসিফ আলী। রাতারাতি আইসিসির নজরে চলে আসেন আসিফ। ওদিকে মেয়েদের ক্রিকেটে অক্টোবর মাসে প্লেয়ার অব দ্য মান্থের খেতাব পেয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার লরা ডিলানি। সালে নিউজিল্যান্ডে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আসর। এর আগে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়েতে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। 2019-এর পর ওয়ানডে ক্রিকেট খেলেনি টিম টাইগ্রেস। আর করোনার কারণে গত 1.5 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি জাহানারাদের। সেই খরা কাটাতেই বিশ্বকাপ বাছাই পর্বের আগে বাংলাদেশ জিম্বাবুয়ের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ বুলাওয়েতে ম্যাচগুলো হবে 11, 13 ও 15 নভেম্বর। শনিবার জিম্বাবুয়ে পৌঁছানোর পর মঙ্গলবারই প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। বাছাই পর্বে এই গ্রুপে খেলবে বাংলাদেশ। 21 নভেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ। 23 তারিখ যুক্তরাষ্ট্র, 25 তারিখ থাইল্যান্ড ও 29 তারিখ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দর্শক, এই ছিল চার্টার্ড লাইভ আই স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি সাইদুরের কাছে। অনেক ধন্যবাদ রাহুল আপনাকে। প্রিয় দর্শক, এবার এই করোনা ভাইরাস আপডেট। একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে প্রাণহানি এবং আক্রান্ত শনাক্ত কিছুটা কমেছে, বেড়েছে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা। আর দেশের 31 জেলায় করোনায় কেউ আক্রান্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,904 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 206 জন। আক্রান্তের হার 1.18%। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে 15,71,434 জনে। একদিনে সুস্থ হয়েছেন 356 জন। এ নিয়ে 15,35,390 জন কোভিড থেকে সেরে উঠলেন। খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন কেউ মারা যায়নি। করোনা ভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধ মোলনুপিরাভির জরুরি বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। মঙ্গলবার ওই প্রশাসন অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। একই দিন আরও কয়েকটি প্রতিষ্ঠান মোলনুপিরাভির বাজারজাত করার অনুমোদন পেয়েছে। মার্কিন ওষুধ কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোমস, এমএসডি এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক্স মোলনুপিরাভির করোনার চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেট, যা ইঞ্জেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ ট্যাবলেটটিকে করোনা ভাইরাসের চিকিৎসায় যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেলানি ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ইরাক থেকে আসা শরণার্থীদের সাথে পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষ, বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরও কড়া হওয়ার ইঙ্গিত। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বিনামূল্যে প্রশিক্ষণ শেষে চাকরি নিশ্চয়তা, এমনই একটি প্রকল্প বাস্তবায়ন করছে অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন কিংবা চেম্বারের মাধ্যমে এই ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমেই তরুণ তরুণীদের চাকরি ব্যবস্থা করা হচ্ছে। 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 4.5 লাখ মানুষ এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছেন এবং চাকরি পেয়েছেন 3,22,000 জন। এ ধরনের প্রকল্প আরও বাড়ানোর অনুরোধ করেছেন উদ্যোক্তা। বাকিটা জানাচ্ছেন রিজবি নওয়াজ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং চাকরিরতদের দক্ষতা উন্নয়নে কাজ করছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SEIP।
এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও সুইজারল্যান্ড সরকারের বিশেষায়িত সংস্থা এসডিসির সহযোগিতায় ৩,৭১২ কোটি টাকার প্রকল্পটি মেয়াদ 2024 সাল পর্যন্ত। না, কোনো টাকা লাগে না। এখান থেকে কর্মশিক্ষা অপারেটর হতে পারে, তখন ওই টাকা যদি আমি উপার্জন করতে পারি তখন আমার ছেলে মেয়েকে আমি মাদ্রাসায় মানে আলেম বানানোর আমার আশা। হেল্পার কোনো জায়গায় নিতে চায় না, অপারেটর হলে আর কি চাকরিটা সুবিধা হয় করতে। 95% চাকরি পেয়েছি। তৈরি পোশাক সহ বিভিন্ন ট্রেডে হাতে কলমে ট্রেনিং পাচ্ছেন তরুণ তরুণীরা। আমাদের হিউজ পরিমাণ মাইগ্রেশন হয়, ওয়ার্কাররা এক জায়গা থেকে অন্য আরেকটা ফ্যাক্টরিতে চলে যায়, তো সেই দিক থেকে একটা স্টেবল একটা জায়গা থেকে আমরা যে ওয়ার্কার পাচ্ছি, যে একটা নির্দিষ্ট একটা ট্রেনিং সেন্টার থেকে যে পাচ্ছি, এটা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করছে। ইন্ডাস্ট্রি যদি গ্রো করতে হয় এবং ইনশাল্লাহ ইট উইল গ্রো, দেন আমরা সিরিয়াসলি লেবার ক্রাইসিসে পড়ব, অ্যান্ড ইট ইজ অলরেডি হ্যাপেনিং। এইখানে গভর্নমেন্টের এবং স্টেক হোল্ডারদের ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত। প্রকল্পটি 2024 সালে শেষ হওয়ার কথা থাকলেও ভিন্ন নামে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা চিন্তা করছে সরকার। আমার এই প্রজেক্ট তো আর চিরদিন থাকবে না, প্রজেক্ট শেষ হয়ে যাবে, কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রথম কথা হলো যে দক্ষতা প্রশিক্ষণে একটা মোমেন্টাম তৈরি করে দিচ্ছি, প্লাস আমরা এমন কিছু ইনস্টিটিউশনাল বিল্ড আপে হেল্প করছি যেটা এর পরেও থেকে যাবে। আমরা বাসিকে টোটাল একটা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করার জন্য সাপোর্ট দিই, সেখানে 4 তলা একটা ট্রেনিং ভবন তৈরি করবে। বিটাকের তেজগাঁয়ে যে ক্যাম্পাস আছে সেখানে আমরা একটা মাল্টি স্টোরি ট্রেনিং একাডেমি তৈরি করে দিচ্ছি। বাছাই করা 3-4টা টিটিসিকে আমরা কিছুটা সাপোর্টের মাধ্যমে ওদের ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করার জন্য হেল্প করছি। এসইআইপি প্রকল্পের আওতায় 8,20,000 জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়। প্রশিক্ষণার্থী নির্বাচিত হয়েছেন 6,16,241 জন। অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন 4,48,009 জন। চাকরি পেয়েছেন 3,22,000 মানুষ। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। পোল্যান্ড বেলারুশ সীমান্তে ইরাক থেকে আসা শরণার্থীদের সাথে পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। কাঁদনে গ্যাস ছুড়ে শরণার্থীদের ছত্রভঙ্গ করা হয়। পোল্যান্ডের অভিযোগ, বেআইনিভাবে পোল্যান্ড ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে বেলারুশ। ইউরোপীয় ইউনিয়নে বিশৃঙ্খলা এবং চাপ সৃষ্টি করতেই তারা এটা করছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইনেন একই অভিযোগ করেছেন। বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরও কড়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার এ বিষয়ে ইইউ একাধিক দেশের সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রীও একই অভিযোগ এনে পোল্যান্ডকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এবার একটি নিটোল টাটা বিশেষ সংবাদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ নৌকমান্ডো অভিযানের ঘটনাবলী নিয়ে লেখা অপারেশন এক্স বইয়ে বাংলা সংস্করণ পাঠের অনুষ্ঠান হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশন কার্যালয়ে ওই আয়োজন করা হয়। বইটি লিখেছেন ভারতীয় নৌবাহিনী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন MNR সামন্ত এবং ইন্ডিয়া টুডে নির্বাহী সম্পাদক সন্দীপ উন্নিথান। নেভাল কমান্ডো অপারেশন এক্স ছিল অপারেশন জ্যাকপটের অংশ। দীর্ঘদিন বন্ধ থাকার পর 15ই নভেম্বর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আখাউড়া চেকপোস্টে জিরো পয়েন্টে ভারতে যাওয়ার সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছেন তারা। শুরুতে 3 মাস মেয়াদে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে, তবে কেবল আকাশপথে চলাচল করা যাবে। এ ভিসায় টানা সর্বোচ্চ 30 দিন থাকা যাবে। পর্যায়ক্রমে স্থল এবং রেলপথেও ভিসা দেওয়া হবে। আখাউড়া আগরতলা রেল লাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে হাই কমিশনার বলেন, অর্থ পরিষদ জটিলতায় এই মুহূর্তে কাজ বন্ধ থাকলেও শীঘ্রই আবার কাজ শুরু হবে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। মৌলভীবাজারে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের উৎপাদন বাড়ছে। গোবর, সবজির উচ্ছিষ্ট এবং কচুরিপানার মিশ্রণে প্রাকৃতিক উপায়ে কেঁচো সার তৈরি করছেন কৃষককে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
কচুরিপানায় মজে মেহেরপুরের ভৈরব নদের পানি জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দূষিত পানির দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। কর্তৃপক্ষ বলছেন চলমান খনন কাজ শেষ হলে পরিস্থিতি উন্নতি হবে। প্রিয় দর্শক, এখন দেখবেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকার স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএ সূচক 68 পয়েন্ট বেড়ে 6868 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাত বদল হয়েছে 376টি কোম্পানির 1007 কোটি 75 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 67 কোটি 37 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 223টির, কমেছে 99টির এবং অপরিবর্তিত 54টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। 27 নভেম্বর ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুম। বিপিএল এর আগেই হবে ফেডারেশন কাপ ফুটবল। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল? প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট।